18 তারিখ আছে। 18 তারিখ। এর মাঝখানে আর পরীক্ষা আছে? গুড। ওকে, আমরা তাহলে আস্তে ধীরে ক্লাসটা শুরু করি। আসলে আপনাদের এই বিষয়টা নিয়ে আমি খুব ওরিড যে আপনাদের আমি পড়িয়েছি কিন্তু কোশ্চেনটা আমি করতে পারলাম না। আমি খুব সরি ফিল করছি এর জন্য। আমি কোশ্চেন করলে ভালো হতো, আপনাদের এই এক্সট্রা ঝামেলাগুলো আর হতো না। তো আমি যেহেতু আশা করি গত বছরের কোশ্চেনটা ভালো মতো সলভ করলে ওখান থেকে আপনারা কমন পাবেন। সো ওইগুলো আমরা একটু ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমে আমরা একটু দেখব লাস্ট ইয়ারের লেকচার গুলো। তো কোন স্যার কোশ্চেন করছে কি বলা যাবে? হ্যাঁ, মানে কোন স্যার কোশ্চেন করছেন আর কি? আপনার কথা আমি শুনতে পাই না, একবার বলেন। মানে আপনার পরিবর্তে কোন স্যার কোশ্চেন করছে? এটা আমি জানি না। হ্যাঁ, আসলে একদম সিনিয়র টিচার করেছেন। তবে আমি শুনলাম যে গত বছরের যে কোশ্চেন সেখান থেকে সেটা ফলো করে উনি নিজের মতো একটা বানাই দিচ্ছেন। তো সেই সেন্সে গত বছরটা ভালো করে সলভ করে যান। আমি লেকচারে যা যা পড়িয়েছি এগুলো পড়লে তো একটা আইডিয়া থাকবে, যেহেতু আমি ওই টপিক গুলোই পড়িয়েছি। আশা করি খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো আমি গত বছরের লেকচারটা একটু আমি একটু রিভিউ দিচ্ছি আপনাদের জন্য, যেখানে কি আছে। শুরু একদম দেখেন, এটা ওভারভিউ অফ প্রবাবিলিটি। এটা ফলো করেছে আমি যে বই থেকে আপনাদেরকে পড়িয়েছি সেই বইটাই এটা আসলে। সো ডিফারেন্ট নতুন কোনো বই না, এটা আপনাদের জন্য সুবিধা। এই এই বেসিক বিষয়গুলো আপনারা এমনি পারবেন, এগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি, দেখিয়েছি, অসুবিধা হওয়ার কথা না। এই ম্যাথ গুলো শুরুর দিকে যে ম্যাথ, এগুলো পরীক্ষা আসবেও না আশা করি। এই প্রথম দিকে একদম শুরুতে যা যা আছে এগুলো পরীক্ষা আসার মতো কিছু না। আচ্ছা, এরপর 4 নম্বরের পর র্যান্ডম ভেরিয়েবল 6 নম্বর। ওকে, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে পড়িয়েছি যে কিভাবে র্যান্ডম ভেরিয়েবল তৈরি করতে হয়, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই ধরনের ডিস্ট্রিবিউশন তৈরি করা একটা এক্সাম্পল দেখে দেখে, তারপর এরকম ফাংশন দিয়ে সেখান থেকে বিভিন্ন প্রবাবিলিটি বের করা। এই এই বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে, কঠিনের কিছু নাই। যেমন এখানে দেওয়া আছে কোন একটা ফাংশন, সেটা প্রবাবিলিটি ফাংশন কিনা বুঝবো কি করে, যে সেটা কোনো ভ্যালুই নেগেটিভ হবে না, টোটাল সাম করলে 1 হবে। তো সেভাবে আমরা একটা পিডিএফ কে ভেরিফাই করতে পারি যে সেটা আসলে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কিনা। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, দিয়ে সেখান থেকে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানেই মনে রাখবেন এই টেবিলটা। এই টেবিলটা মানে এখানে একটা লাইনে থাকবে এক্স এর পসিবল ভ্যালুস এবং এইদিকে থাকবে তার সম্ভাবনা। ওকে, তারপর এইগুলো জাস্ট আপনার একটু চোখ বুলাবেন, এগুলো কঠিন কিছু না, একবার দেখলেই আপনার এগুলো বুঝে ফেলবেন, অসুবিধা একদমই হবে না। এবং যদি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় তাহলে টোটাল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন করলে 1 হয়। ওকে, যেমন একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে যদি আমাকে বলা হয় যে প্রবাবিলিটি ফাংশন কিনা, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবো -1 থেকে 2 এই রেঞ্জে, ইন্টিগ্রেশন করলে আমরা 1 পাবো। ওকে, যখন বলা হচ্ছে এক্স এর মান 0 থেকে 1 হওয়ার তার সম্ভাবনা কত, তাহলে এই ফাংশনটাকে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমার অ্যান্সার। তারপর এই কিউমুলেটিভ, এগুলো আপনাদেরকে ডিটেইলস পড়িয়েছি, অসুবিধা হবে না। এইটা আপনাদের জন্য একটু নতুন এই টপিকটা, এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো জয়েন্ট প্রবাবিলিটি মানে একসাথে দুইটা ভেরিয়েবলের প্রবাবিলিটি নিয়ে কাজ করা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেখেন এক্স একটা ভেরিয়েবল, তার সাথে 3টা ভ্যালু আছে 0, 1, 2। ওয়াই আর একটা ভেরিয়েবল, তারও 3টা ভ্যালু 0, 1, 2। এখানে একই রকম ভ্যালু নাও থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, বাট দুইটা ভেরিয়েবলের ইনফরমেশন আছে। এই যে 3/28, এই প্রবাবিলিটি মিনস এক্স এর মান 0 হবে এবং ওয়াই এর মান 0 হবে, তার সম্ভাবনা 3/28। তো এইভাবে এটা, এই যে টেবিলটা, এটাকে আমরা বলছি পয়েন্ট জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, বিকজ here x and y both are discrete. সো এখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একসাথে দুইটা ভেরিয়েবল। একটু আগে যদি আমরা দেখি আগের ম্যাথটা, আগের ম্যাথে আমরা দেখেছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা ছিল এই যে একটা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এক্স তার ভ্যালু গুলো আছে, নিচে তার প্রবাবিলিটি আছে।
বাট এখন আমি যে প্রবাবিলিটি গুলো নিয়ে কাজ করছি, এই এখনকার এই প্রবাবিলিটি গুলো যেহেতু একসাথে দুইটা ভেরিয়েবলকে ডিনোট করেছে, সো এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ফাইন। সো এখন জয়েন্ট প্রবাবিলিটির জন্য ডাবল সাম ইকুয়াল টু 1, যদি এটা জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি হয় তখন এই সবগুলো ভ্যালুকে যোগ করলে 1 হবে। সো ডাবল সাম কেন দিয়েছে? ডাবল সাম ডিনোট করছে এক্স এবং ওয়াই দুইটা বরাবরই আমাদেরকে সাম করতে হবে। তার মানে এই ভ্যালুগুলোকে যে যদি যোগ করি 3/28, 9/28, 3/28, এগুলো হচ্ছে এক্স বরাবর যোগ, এগুলো এক্স বরাবর, এগুলো তিনটা যোগ, এই তিনটার যোগ, এগুলো হচ্ছে এক্স বরাবর যোগ। এই যে যোগফল তিনটা পেয়েছি, এই তিনটা যোগফলকে যদি আবার যোগ করে ফেলি, তার মানে এবার ওয়াই বরাবর যোগ, তাহলে আমি টোটাল 1 পাবো। তো আলটিমেটলি সবগুলো ভ্যালুগুলোকে যোগ করব। সো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিনোট করতে পারি ডাবল সাম দিয়ে। ওয়েল, কোন সম্ভাবনা বের করবো কি করে? আচ্ছা, কন্টিনিউয়াস এর জন্য একটা আচ্ছা, যেমন এটাই শেষ করি। এখানে বলেছে যে একটা প্রবাবিলিটি বের করতে বলেছে যে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 1 হবে, তার সম্ভাবনা কত? এক্স এবং ওয়াই কে যোগ করলে একের ছোট হবে। তাহলে কোন কোন কম্বিনেশন গুলোকে ইউজ করলে একের সমান বা ছোট হয়? যেমন এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তো এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই একের ছোট। আবার এক্স এর মান 0, ওয়াই এর মান 1, যোগ করলে 1 বা তার ছোট। এক্স এর মান 1, ওয়াই এর মান 0, যোগ করলে 1 বা তার ছোট। আর কোনো কম্বিনেশন এটা সম্ভব না, কারণ যদি 2 নিয়ে আসি, 2 নিয়ে আসলে সেটা আবার 1 কে ক্রস করে যাবে। সো এক্স প্লাস ওয়াই যোগফল 1 বা তার ছোট, তার মানে এক্স এবং ওয়াই এর সেই সব কম্বিনেশন নেব যেগুলোকে নিজেদের মধ্যে যোগ করলে, অর্থাৎ এই যোগফলটা 1 এর বেশি হবে না, এই যোগফলটা 1 এর বেশি হবে না, এই যোগফলটা 1 এর বেশি হবে না। তো সেই কম্বিনেশন গুলোর সম্ভাবনা। সো F00, তার মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সে সম্ভাবনা 3/28, এই 3/28। এবার 01 মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, সেটা 3/14, 3/14 বসানো হয়েছে। এক্স এর মান 1, ওয়াই এর মান 0, সো এক্স এর মান 1, ওয়াই এর মান 0, 9/28, সো দিস ইজ 9/28। সো এইভাবে আমরা এই সম্ভাবনাগুলো বের করে ফেলতে পারি। ওয়েল, এরপর যদি আমাদের একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, এটা যদি একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, বুঝলাম কি করে? রেঞ্জ দেখে। যদি এখানে ডিসক্রিট হতো তাহলে এই 0 থেকে 1 এটাকে কমা দিয়ে লিখতো, বাট এখানে যদি কমা দেওয়া নাই, 0 থেকে 1 এভাবে লেস দেন দিয়ে লিখেছে, ইট ইমপ্লাইজ ইটস কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো কন্টিনিউয়াস এর জন্য আমরা চেক করব যে টোটাল ইন্টিগ্রেশনের মান 1 কিনা। তার মানে এই এক্স এর মান 0 থেকে 1 আর ওয়াই এর মান 0 থেকে 1, এই ডাবল ইন্টিগ্রেশনটা যদি আমরা সলভ করি তাহলে 1 আসবে। ওকে, অর্থাৎ এর আগে যেমন একটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য সিঙ্গেল একটা ইন্টিগ্রেশন করলে 1 আসতো, এখন যদি দুইটা ভেরিয়েবল, সো দুইটা ইন্টিগ্রেশন করলে 1 আসবে। ওকে, 2 নম্বরে বলেছে এক্স এর মান 0 থেকে হাফ, ওয়াই এর মান 1/4 থেকে হাফ, এর সম্ভাবনা কত বের করো। তাহলে এক্স এর মান 0 থেকে হাফ, ওয়াই এর মান 1/4 থেকে হাফ, মানে একদম সহজ। আমি এক্স এর মান 0 থেকে হাফ দিয়েছি, দিয়ে এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করব, করে যেটা অ্যান্সার পাবো তাকে আবার 1/4 থেকে হাফ এই ওয়াই এর রেঞ্জে আবার আলাদা করে একটা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ দুইবার ইন্টিগ্রেশন করব। এখন প্রশ্ন হতে পারে যে আমি কি আগে এক্স এর রেঞ্জে ইন্টিগ্রেশন করে পরের বার ওয়াই রেঞ্জে করব, নাকি আগে ওয়াই পরে এক্স? এরকম কোন ইস্যু নাই। আমরা প্রথমে যে কোনো একটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আমি প্রথমে যদি চাই যে আমি এই ফাংশনটাকে 1/4 থেকে হাফ এই রেঞ্জে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, দেন সেই অ্যান্সারটাকে 0 থেকে হাফ সেই রেঞ্জে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তবুও তখনও যে অ্যান্সার পাবো, আবার যদি আবার রিভার্স করি, আগে এক্স এর সাপেক্ষে এরা যেটা করেছে, আগে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে তারপরে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছে, একই রেজাল্ট, নো প্রবলেম। সো আমরা এই সম্ভাবনাগুলো বের করে ফেলি। আচ্ছা, এখানে আছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন। মার্জিনাল ডিস্ট্রিবিউশন মানে ওই যে জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, এই জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাকে যদি আমাকে বলা হয় আচ্ছা শুধু এক্স এর ডিস্ট্রিবিউশন কি হবে সেটা একটু বের করে দাও তো, এটা তো এই টেবিলটা দিয়ে আমাকে বলা হলো শুধু এক্স এর ডিস্ট্রিবিউশন বের করো, তার মানে ওয়াই এর কোনো তথ্য আমি দেব না। তাহলে কি করে বের করতে পারি? এটা বের করতে পারি এভাবে, এক্স এর ভ্যালু 0, 1, 2, তাহলে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত? দেখেন এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা আলটিমেটলি এইগুলোর যোগফল, এই 3/28, 3/14, 1/28। তার মানে এই নিচের এই তিনটা ভ্যালু গুলোকে যোগ করলে আমি পাবো এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা, সেটা 5/14। এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা কত? এই তিনটা
সমান যোগ করলে যেটা হবে 15/28, আবার x এর মান 2 এর সমান এই 3 এর যোগ করলে যেটা হবে সেটা। সো আলটিমেটলি x এর ভ্যালু 0, 1, 2, x এর প্রবাবিলিটি এটাই আমাদের মূলত x এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা এই যে x এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এইভাবে সুন্দর করে টেবিলে লিখতে হবে। কিভাবে লিখেছে এটা লিখেছে যে x এর ভ্যালু আছে এদিকে আর এদিকে x এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর x। এটাকেই বলা হয় মার্জিনাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ মার্জিনাল মানে আমার কাছে যখন দুইটা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, তার জয়েন্ট প্রবাবিলিটি দেওয়া আছে, এই দুইটার জয়েন্ট থেকে যদি কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এক্সট্রাক্ট করে নিয়ে শুধু এটা একটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফর এক্স, শুধু ওয়াই যেটা এটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফর ওয়াই, এভাবে মার্জিনাল বের করতে পারি। তো এটার ফর্মুলা হিসেবে আমি চিন্তা করতে পারি এরকম, এই কাজটার ফর্মুলা হবে এরকম যে এক্স এর মার্জিনাল আমি বের করেছি, দেখেন এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা মানে এই তিনটা ভ্যালুর যোগফল, এই বরাবর যোগ মানে দেখেন ওয়াই এর ভ্যালু বরাবর আমি যোগ করেছি, অর্থাৎ এক্স এর মান 0 হবে তার মানে হলো এক্স এর মান 0 হবে এবং ওয়াই এর মান 0 হবে, যোগ এক্স এর মান 0 হবে এবং ওয়াই এর মান 1 হবে তার সম্ভাবনা, যোগ এক্স এর মান 0 হবে এবং ওয়াই এর মান 2 হবে তার সঙ্গে। সো এক্স এর মান 0 সমান বের করব, কিন্তু প্রত্যেকটা কেজেই ওই 0, 1, 2 ওয়াই এর তিনটা ভ্যালু বরাবর এগুলো যোগ করতে হবে। এই কারণে দেখবেন ফর্মুলাতে লিখেছে এরকম যে এক্স এর মার্জিনাল তার মানে হচ্ছে ওই যে জয়েন্ট যেটা দেওয়া আছে এক্স এবং ওয়াই এর জয়েন্ট, এক্স এবং ওয়াই এর জয়েন্টটাকে ওয়াই বরাবর যদি আমি যোগ করি তাহলে এক্স এর মার্জিনাল পেয়ে যাব। ঠিক একইভাবে ওয়াই এর মার্জিনাল কি করে পাবো, এই জয়েন্ট পিডিএফ যেটা দেওয়া আছে সেই জয়েন্ট পিডিএফ কে যদি আমি এক্স এর রেঞ্জে সাম করি তাহলে ওয়াই এর মার্জিনাল পাবো। অর্থাৎ আমাকে যদি বলে ওয়াই এর মান 0 হবে তার সম্ভাবনা কত, তাহলে বলবো এই তিনটা এই ফার্স্ট রো এর ভ্যালুগুলোর যোগফল, অর্থাৎ এক্স বরাবর যোগ এক্স এর এই তিনটা ভ্যালু বরাবর আমি যোগ করি। এই কারণে সূত্র এরকম, ওয়াই এর মার্জিনাল চাইলে এক্স বরাবর যোগ, এক্স এর মার্জিনাল চাইলে ওয়াই বরাবর, এবং এই যোগগুলো করি ডিসক্রিট কেজে। যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে তখন কি হবে, এক্স এর মার্জিনাল পাবো ওই জয়েন্ট পিডিএফটাকে ওয়াই এর রেঞ্জ ইন্টিগ্রেশন, একইভাবে ওয়াই এর মার্জিনাল কি করে পাবো, ওই জয়েন্ট প্রবাবিলিটি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেঞ্জে। ওকে, এখন নোটেশন দেখেন দিয়েছে এক্স এবং ওয়াই এর জয়েন্ট যখন বুঝিয়েছে তখন এফ লিখেছে। আচ্ছা, যখন এক্স এর ডিস্ট্রিবিউশন আমি বের করছি মার্জিনাল ডিস্ট্রিবিউশন, শুধু একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন, তখন এক্স এর ডিস্ট্রিবিউশনটাকে আমি চাইলে এফ অফ এক্স ও লিখতে পারতাম, নো প্রবলেম, বাট যেহেতু এফ ফাংশনটা এই জয়েন্টটাকে ডিনোট করছে, এই কারণে একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট নোটেশন দেওয়া ভালো, এই কারণে এখানে জি অফ এক্স লিখেছে। সিমিলারলি ওয়াই এর যে পিডিএফ বা ওয়াই এর যে ডিস্ট্রিবিউশন সেটাকে আর একটা ডিফারেন্ট নোটেশন দেওয়ার জন্য এইস অফ ওয়াই দিয়েছে। আমি যদি চাইতে এফ অফ ওয়াই লিখতাম, নো প্রবলেম, সেটাও আমি লিখতে পারতাম, বাট যেহেতু এফ দ্বারা জয়েন্টটাকে বুঝিয়ে ফেলেছি আমি অলরেডি, সো জয়েন্ট গুলোকে একটু ডিফারেন্ট নোটেশন আমি দিচ্ছি। এই কারণে এক্সটাকে জি দ্বারা ডিনোট করেছে, ওয়াই এর ডিস্ট্রিবিউশনকে এইচ দ্বারা ডিনোট করেছে। আচ্ছা, এরপর আছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এক্সপেকটেশনটা আমরা ক্লাসে পড়েছিলাম, কিভাবে পড়েছিলাম, যে কোনো কিছুর সম্ভাবনা গড় যদি বের করতে হয়, এক্সপেকটেশন অফ এক্স, তার ফর্মুলা হবে কি, এই যে ভ্যালুটা, এই যে এক্স দেওয়া আছে এই এক্সটা এখানে লিখবো ইনটু তার এই এক্স এর প্রবাবিলিটি, যেটাকে এফ অফ এক্স দ্বারা লিখেছে। সো ভ্যালু ইনটু প্রবাবিলিটি, তাকে সাম করব যদি ডিসক্রিট হয়, আবার ভ্যালু ইনটু প্রবাবিলিটি তাকে ইন্টিগ্রেশন করব যদি কন্টিনিউয়াস হয়। সো এইভাবে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করে ক্লাসেই দেখেছিলাম, সেই নিয়ে আমি ডিটেইলস আলোচনা করছি না যে ওটা কেন এরকম হলো কি হলো, বাট ওইভাবে আসে। এগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন, অসুবিধার কথা না। এরপরে দুইটা ভেরিয়েবলের জন্য গড় বের করেছে, এক্সপেকটেশন অফ জি অফ এক্স ওয়াই। আচ্ছা, একজন কি একটা প্রশ্ন করলেন ক্যাপিটাল আর স্মল। আচ্ছা, ক্যাপিটাল আর স্মলের বিষয়টা আমি ক্লিয়ার করি, ভালো প্রশ্ন করেছেন। ওকে,
ইউজুয়ালি খেয়াল করেন, আমি যখন এক্সপেকটেশন বের করছি, কার এক্সপেকটেশন বের করছি, কোনো ভ্যালুর নাকি ভেরিয়েবলের, এটাকে আমাদেরকে বুঝতে হবে। একটা ভ্যালুর কখনো গড় হয় না। সুতরাং আমি যদি এখানে লিখি এক্সপেকটেশন অফ 2, তো ওটা মিনিংলেস, ওটা লেখার কোনো দরকার নেই। তাহলে আমাকে কি লিখতে হবে? নিশ্চয়ই কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবলের গড় হবে। সুতরাং এক্সটা বড় হতে অক্ষর দিয়েছে। এক্সটা বড় হতে দিয়েছে কেন? কারণ বুঝে যাচ্ছে এক্স ইজ আ র্যান্ডম ভ্যারিয়েবল। এক্স এরকম একটা ভ্যারিয়েবল, তার মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, ধরেন 2 আছে, 5 আছে, হ্যাঁ, তারপর হচ্ছে 7 আছে, এরকম অসংখ্য ভ্যালু আছে। তো এই পুরো এক্সটার গড় আমি বের করবো, এই ওভারঅল ভ্যালুগুলোর গড় মান কত সেটা আমি বের করতে যাচ্ছি। এই জন্য এখানে বড় হাতের এক্স লিখেছি। ওয়েল, তাহলে এখন ছোট হাতের এক্স কেন দিল? বাট এখন তো আমি একটা ফর্মুলা লিখছি যে আমি কিভাবে এই গড়টা বের করবো। তো গড়টা বের করার জন্য আমি বলেছি প্রত্যেকটা ভ্যালুর সাথে তার প্রবাবিলিটিকে গুণ করো। তার মানে এখন আমি কি করছি, এই 2 কে নিচ্ছি, নিয়ে তার সাথে 2 এর সম্ভাবনাকে গুণ করে দিচ্ছি। একবার 5 কে নিচ্ছি, নিয়ে তার সম্ভাবনাকে গুণ করে দিচ্ছি। সো যেহেতু প্রত্যেকটা ভ্যালুকে নিচ্ছি, তার সম্ভাবনাকে গুণ করে দিচ্ছি। এখন এই ক্যালকুলেশনটা আমি কি করে করছি সেটা বোঝানোর জন্য আমি এখন ছোট হাতের এক্স ইউজ করেছি, কারণ আমি এখানে ভ্যালু নিয়ে কাজ করছি। আর এখানে আমি বলেছি যে আমি গড় বের করেছি কার, না একটা র্যান্ডম ভ্যারিয়েবলের গড় বের করেছি। সো মনে রাখবেন এক্সপেকটেশনের মধ্যে অলওয়েজ ক্যাপিটাল লেটার, ক্যালকুলেশন যে ফর্মুলাটা লিখছি সেইখানে স্মল লেটার। ওকে, গুড কোশ্চেন। এখন আমরা চলে আসি এখানে যে যখন আমাদের কাছে দুইটা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল, তার কোন একটা ফাংশন, তার যদি কোনো গড় বের করতে চায়, তার কোন একটা ফাংশনের গড় মানে কি? ধরেন আমাদেরকে এরকম এরকম বলে দিয়েছে যে দিস ইজ আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বিকজ এক্স আছে ওয়াই আছে। তাহলে এখন তুমি বের করো যে এক্স প্লাস 2y এর গড় কত। তাহলে এক্স প্লাস 2y তার গড় যদি আমাকে বের করতে হয়, এক্স প্লাস 2y ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। দিস ইজ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, তার গড় কি হবে? এইখানেও আগের মতো এই যে ফাংশনটা, এই ফাংশনটা এখানে লিখবো ইনটু যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেই ডিস্ট্রিবিউশনটা এখানে গুণ হয়ে যাবে। সো এবার ডবল সাম দিয়েছে কেন? কারণ এখানে দুইটা 2 বরাবর সাম, দুইটা ভেরিয়েবল, এই কারণে এখানে ডাবল সাম দিয়েছে। এই ক্যালকুলেশন গুলো খুবই ইজি। যেমন আমাকে যদি বলে এক্স ওয়াই এর গড় বের করো, এক্স ইন্টু ওয়াই এর গড়, তাহলে মানে এই স্মল এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই। ওকে, তো এখন এক্স এর মান 0 থেকে 2, কোথা থেকে পেলাম? এই যে এক্স এর মান 0 থেকে 2, ওয়াই এর মানও 0 থেকে 2। ওয়েল, এক্স এর মান 0 থেকে 2, ওয়াই এর মান 0 থেকে 2, এর কম্বিনেশন কি কি হবে? এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 0 ধরলাম, ওয়াই এর মান 1, এক্স এর মান 1, আরেকটা 0, এইভাবে যতগুলো কম্বিনেশন করা পসিবল এক্স এবং ওয়াই এর মধ্যে প্রত্যেকটা এখানে কম্বিনেশন করে রেখেছি। আর এই যে এই 0 0 কি? এই জিরোটা হচ্ছে এই 0, আর এই সেকেন্ড জিরোটা হচ্ছে এই 0, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান। ঠিক আছে, কিভাবে? এই 0টা হলো এই 0, এই 1টা হচ্ছে এই 1। সো এইভাবে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো ইউজ করে ফাংশনে বসে যাবে। এখন এফ অফ 0 1, এই এফ অফ 0 1 এর মান কত? এফ অফ 0 1 মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, সে সম্ভাবনা এই যে 3/24। তো 3/24 আমি এখানে বসিয়ে দেবো। তো এইভাবে আমরা এখানে সলিউশনটা করতে। ওকে, এরপর আবার ভেরিয়েন্স পড়িয়েছে, তো ভেরিয়েন্স এর জন্য একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। সেই ফর্মুলাটা জানলে সলভ করা যাবে। ফর্মুলা দিয়েছে এখানে এটা, যে সামশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। তার মানে আগের মতোই, সেটা হচ্ছে আগে একটু আগে আমরা যেমন ফর্মুলাটা দেখলাম যে জি অফ এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স, ওরকম ভেরিয়েন্সটার ফর্মুলা আমাদের এখানে বলেছে যে এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ারটাকে ভেরিয়েন্স বলে। এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ারটা আমি কি করে বের করবো? এই এক্সপেকটেশনের মধ্যে কোনো কিছু থাকলে সেইটাকে আগে এখানে নিয়ে বসাতে হবে। এই এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বসালাম, তারপরে কি করতে হবে? কোনো কিছুর গড় মানেই হচ্ছে এটা ইনটু এক্স এর পিডিএফ বা এক্স এর ফাংশন। সো এইভাবে এখন এক্স এর উপর সাম করলে অ্যান্সার শেষ। সো এই ক্যালকুলেশন গুলো এখানে নিচে করে দেওয়া আছে, এগুলো দেখলেই এগুলো বুঝতে পারবেন, অসুবিধা। আচ্ছা, আরেকটু বলি, এখানে যখন আমি বের করবো এই কোয়ান্টিটিটা এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, এই মিউ এর মান কত এটা তুমি জানি না, মিউ এর মানটা আবার বের করতে হবে। মিউ মানে কি?
মিউ মানে আবার এক্সপেকটেশন অফ এক্স, মানে এক্স এর গড়। তাহলে এক্স এর গড়টা আগে এই ডাটা থেকে বের করে নিতে হবে। এই জন্য দেখেন যে মিউ সমান এক্সপেকটেশন অফ এক্স, তার মানে ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, এই যে 1 ইন্টু 0.3, 2 ইন্টু 0.4, 3 ইন্টু 0.3, এইভাবে এগুলো বের করে নিতে হবে। তো এগুলো এটা বের করে ফেললাম এক্স এর গড়, এক্স এর গড় পেয়েছি 2। এই জন্য এখন আমি সূত্রে কি করব, আমার সূত্র হবে x minus 2 হোল স্কয়ার ইন্টু f of x। সো x minus 2 হোল স্কয়ার, তার এই মানগুলো এই যে এখানে বের করেছি, x minus 2 হোল স্কয়ার ইন্টু f of x, x minus 2 হোল স্কয়ার ইন্টু f of x। এগুলো আপনারা একবার চোখ বুঝে বুঝতে পারবেন, এগুলো কঠিন কিছুই না, এগুলো দেখলেই বুঝবেন, অসুবিধা নেই। আচ্ছা, ওইটা ওইভাবে না করে একটা অল্টারনেটিভ ওয়েতে করে দেখিয়েছেন, এটা আবার বেশি ইজি, এটা করলে বেশি সুবিধা এই ভেরিয়েন্স বের করা। ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস মিউ স্কয়ার। তো মিউ মানে তো এক্স এর গড়, লাগে গড়টা বের করে নি। গড় বের করবো কি করে, একটু আগে দেখলাম 0 ইন্টু 0.51, 1 ইন্টু 0.31, 2 ইন্টু 0.1, 3 ইন্টু 0.01, এভাবে প্রত্যেকটা ভ্যালু তার সাথে প্রবাবিলিটিকে গুণ করেছে, গুণ করে এটা বের করেছে, মিউ বের করে ফেলেছে। সো এটা এই পার্টটা শেষ, মিউর মান পেয়ে গেছি। এখন এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার লাগবে ভেরিয়েন্স করতে গেলে। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার সমান কত হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মানে হচ্ছে, এখানে যদিও সূত্রটা সরাসরি লেখেনি, এখানে তো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এটা আমাকে কেউ বলতে পারবেন সূত্রটা কি হবে আগের আইডিয়া থেকে? সাম দিলাম, কি বলেছিলাম সূত্রটা কি হবে? এক্সপেকটেশনের ভিতরে যা আছে সেটা প্রথমে লিখতে হবে না? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, বড় হাতের এক্স স্কয়ার এখন লিখতে হবে ছোট হাতের এক্স, তো ছোট হাতের এক্স স্কয়ার ইনটু গুণ করব কত দিয়ে, এ এক্স এর ফাংশন সূত্র, গড় বের করার সূত্র এটা, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মানে এইটাই, এক্সপেকটেশন এক্স। এখানে অলওয়েজ এক্সপেকটেশন অফ এক্স হবে, সরি এক্স এক্স এর পিডিএফ হবে, বাট এইখানে ভিতরে যা বের করতে চাই সেটা এখানে নিয়ে আসবে। সো এক্স স্কয়ার ইনটু এক্স এর ফাংশন, তাকে সাম করব বলে আমাদের অ্যান্সার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার কি করে বের করব, এই যে এক্স যা দেওয়া আছে, এক্স মান 0, তাহলে 0 স্কয়ার, আমরা করবো 0 স্কয়ার ইন্টু 0.2, 1 স্কয়ার ইন্টু 0.1, 2 স্কয়ার ইন্টু 0.3, 3 স্কয়ার ইন্টু 0.3, 4 স্কয়ার ইন্টু 0.1, এইভাবে এগুলোকে ক্যালকুলেশন করলে আমরা দেখবেন যে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার পেয়ে গেছে। ওকে, তো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার যদি পাই, এই মিউ এর মান পাই, তাহলে এই দুটো ইউজ করে এই সূত্রটা এতে বসাই দিলে আমরা ভেরিয়েন্সের মান পেয়ে। আচ্ছা, সেম ওই কাজটাই একটু আগে যেটা লিখলাম না, এক্স স্কয়ার ইন্টু এফ অফ এক্স কে সাম করতে হবে ডিসক্রিটের ক্ষেত্রে, আর এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে এইটাকেই একটা ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখেন এটাই করছে, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার বের করছে কি করে, এই যে এক্স স্কয়ার ইন্টু এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন দেখেন দেওয়া আছে 2 ইন্টু এক্স মাইনাস 1। সো এই যে এক্স মাইনাস 1 এখানে বসিয়েছে, 2টাকে বাইরে রেখে আছে, সো এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের অ্যান্সার শেষ। অর্থাৎ এক্স স্কয়ারের গড় কি করে হবে, এই এক্স স্কয়ারটাকে এখানে রাখলাম, আর এক্স স্কয়ার এক্স এর ফাংশন কত 2 ইন্টু এক্স মাইনাস 1, যে 2 ইন্টু এক্স মাইনাস 1, 2টাকে বাইরে নিয়ে এক্স মাইনাস 1 বসিয়েছে, এই হচ্ছে অ্যান্সার। এইগুলো এটুকু দেখলেই হবে। আর এখানে যেমন আছে সাম ডিসক্রিট কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো আপনাদেরকে আমি পড়িয়েছি, পয়সো বাইনোমিয়াল, তারপর নরমাল ডিস্ট্রিবিউশন, এগুলো আপনারা এখান থেকে দেখবেন, এগুলো আমি আর আলোচনা করছি না, এগুলো ক্লাসে আমার পড়ানো আছে। এবার এখানে আছে সেন্ট্রাল লিমিট থিওরেম। এই থিওরেমটাকে একটা লাইনে একটু আমি বলার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে এরকম যে সে আমি আমার কাছে একটা র্যান্ডম ভেরিয়েবল আছে এক্স, এখন এক্স হতে পারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, এক্স হতে পারে পয়সো হতে পারে, এক্স হতে পারে নরমাল, হতে পারে অন্য টি ডিস্ট্রিবিউশন হতে পারে, এগুলো আপনাদের জানা ডিস্ট্রিবিউশন বলে এগুলো নামগুলো আমি উল্লেখ করছি। আরো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন হয়, যেমন আপনাদের সিলেবাসে দেখবেন উইবল, এক্সপোনেনশিয়াল, আরো কি সব ডিস্ট্রিবিউশন নাম দেওয়া আছে।
তো ওইগুলো যদি আমি পড়াবো না, ওগুলো লাগবেও না, ওগুলো নিয়ে কোনো কোশ্চেন হয়নি। তো এখন এক্স এর ডিস্ট্রিবিউশন যাই হোক না, আমি যদি এই এক্স এর যে ভ্যালুগুলো আমার কাছে আছে, এই ভ্যালুগুলো যদি একটা গড় তৈরি করি, তাহলে এই গড়ের একটা ডিস্ট্রিবিউশন হবে। এই গড়টা অলওয়েজ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এইটাকে বলা হয় সেন্ট্রাল লিমিট থিওরেম। যে আমার অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবল যাই হোক না কেন, আমি যদি গড়ের ডিস্ট্রিবিউশন বের করতে চাই, তাহলে গড়ের ডিস্ট্রিবিউশন সব সময় নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আচ্ছা, গড়ের আবার ডিস্ট্রিবিউশন কি, এগুলো আমরা একদিন ক্লাসে দেখিয়েছিলাম টেস্ট অফ হাইপোথিসিস এর আগে। এসে আমার কাছে ভ্যালু আছে 1, 2 আর 3, এই তিনটা ভ্যালু আছে আমার কাছে। এই তিনটা ভ্যালু থেকে আমি দুইটা করে করে স্যাম্পল নেব। মনে করেন 1 নিলাম, 2 নিলাম, তারপর 1 নিলাম, 3 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। এখন দেখি এই যে স্যাম্পলটা পেয়েছি, এদের প্রত্যেকটা স্যাম্পল দেখি গড় বের করি। 1 আর 2 এর গড় হচ্ছে 1.5, 1 আর 3 এর গড় 2, 2 আর 3 এর গড় 2.5। এই অর্থাৎ আমার কাছে যে পপুলেশন আছে সেখান থেকে যদি আমি বারবার স্যাম্পল নিচ্ছি, বারবার স্যাম্পল নিচ্ছি বিভিন্ন কম্বিনেশন করে করে, আমি দুইটা করে করে স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পল গুলোর মিন কি করবে, স্যাম্পল টু স্যাম্পল ভ্যারি করবে স্যাম্পল মিন। সো এক্স বারেরও একটা ডিস্ট্রিবিউশন, এগুলো ছিল এক্স। এই 1, 2, 3 হচ্ছে আমার এক্স, আমার র্যান্ডম ভেরিয়েবল। আর এক্স বার এটাকে বলে স্ট্যাটিস্টিক বা এস্টিমেটর। তো যাই যে নামে ডাকি না কেন, এই স্যাম্পল মিনটা এরও একটা ডিস্ট্রিবিউশন আছে। তো বলেছে এক্স এর ডিস্ট্রিবিউশন যাই হোক না কেন, এখানে এর ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল হতে পারে, নর্মাল হতে পারে, যাই হোক, এক্স বারের এই ভ্যালুগুলোর ডিস্ট্রিবিউশন অলওয়েজ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এবং এর মিন কত হবে এই ভ্যালুগুলোর, এই মিনগুলোর হবে এক্স এর যা মিন এরও তাই মিন হবে। অর্থাৎ এক্স বারের মিন, দেখেন এখানে লিখেছে এরকম মিউ লিখে, মিউ এর নিচে লিখেছে এক্স বার, তার মানে এইটা আছে এক্স বারের মিন। তো আমি বলছি এক্স এর মিন যদি মিউ হয়, এক্স বারের মিনও মিউই হবে। আর এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি সিগমা হয়, এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সিগমা ভাগ রুট ওভার এন। এগুলো আমরা টেস্ট অফ হাইপোথিসিস পড়েছিলাম। তো মনে করে দেখেন টেস্ট অফ হাইপোথিসিস আর নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দুই জায়গায় জেড লাগে, কিন্তু দুই জায়গার জেড এর মধ্যে একটা পার্থক্য ছিল। নর্মাল ডিস্ট্রিবিউশনের জেড এর ফর্মুলা ছিল এক্স মাইনাস তার মিন মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ। আর যখন আমরা টেস্ট অফ হাইপোথিসিস পড়েছিলাম, সেখানে জেড সমান কত ছিল, তখন জেড ছিল এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই কত সিগমা ভাগ রুট ওভার এন। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অরিজিনাল ভেরিয়েবলটা নিয়ে কাজ করি, আর টেস্ট অফ হাইপোথিসিসে গড় নিয়ে কাজ করি। এই গড় যখন ইউজ করবো এক্স বারের গড় আর এক্স এর গড় দুই জায়গায় মিউ, দুটাই মিউ, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কোথায়, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা ভাগ রুট ওভার এন। এই সো এই কথাটা এখানে বলেছে যে আমার এক্সটা যে ডিস্ট্রিবিউশন থেকে আসুক না কেন, এক্স বারের ডিস্ট্রিবিউশন হবে অলওয়েজ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই রুট ওভার এন। এইটাই সেন্ট্রাল লিমিট থিওরেম। এখন আমরা আসি গত বছরের প্রশ্নে। গত বছরের প্রশ্ন প্রথমে বলেছে যে এখানে একটা পিডিএফ দিয়ে দিয়েছে, উপরে কি লাইন লেখা আছে এগুলো জরুরি কিছুই না, সামারি হলো এটা ডিস্ট্রিবিউশন দিয়েছে এবং ওয়ার রেঞ্জ দিয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে দ্যাট রেন্ডার্স এ ভ্যালিড ডেন্সিটি ফাংশন? কে এর মান কত হলে এটা একটা ভ্যালিড ডেন্সিটি হবে? তাহলে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 1 রেঞ্জ। যদি ইন্টিগ্রেশন করে আমি ইকুয়াল লিখবো 1, এই যে এটাকে 0 থেকে 1 রেঞ্জে ইন্টিগ্রেশন করে 1 পাবো। তাই এটাকে যদি সলভ করি তাহলে কে এর একটা মান পেয়ে যাবে, যে কে ইকুয়াল টু একটা 30 পেয়ে গেছে। What is the probability that at most 50% of the firms make a profit in the first year? এই প্রফিট হবে এসব বর্ণনা উপরে দিয়েছে, বলেছে সর্বোচ্চ 50% প্রফিট করবে। সর্বোচ্চ 50% মানে কি, যে 50% বা তার কম। এই যে ওয়াই এর মানটা সেটা 0.5 বা তার কম হবে তার সম্ভাবনা।
এটা যেন ভুল না হয়, অ্যাটলিস্ট আর অ্যাটমোস্ট। অ্যাটলিস্ট যদি বলতো তাহলে 0.5 থেকে আপার লিমিট পর্যন্ত, আপার লিমিট কত 1, 0.5 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতাম। আর এখন যেহেতু বলেছে সর্বোচ্চ 50%, তার মানে লোয়ার লিমিট থেকে, হ্যাঁ আমরা কি করবো, লোয়ার লিমিট থেকে 0.5 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 80%। এই যে এবার বলছে অ্যাট লিস্ট 80%, অ্যাট লিস্ট মানে আমাকে বের করতে হবে 0.8 বা তার বেশি, তার মানে 0.8 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে অ্যান্সার শেষ। আচ্ছা, বি তে বলেছে an engineering statistics class has 40 students, total number of students 40, 60% are electrical engineer, 10% are industrial, 30% civil engineer. Sample of 4 students is selected randomly with displacement for a project team. Let X and Y denote the number of industrial and civil engineering measures respectively. Determine the joint probability function of X and Y. একটু কঠিন, এগুলো আমরা পড়িনি, এগুলো একটা আলাদা ডিস্ট্রিবিউশন, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যদিও আপনাদের সিলেবাস এটা রাখেনি, কিন্তু গত বছর এগুলো প্রশ্ন কেন দিয়েছে সেটা যিনি পড়িয়েছেন উনি ভালো বলতে পারবেন। তো এগুলো আপনাদের সিলেবাসের বাইরে। এটা টপিকটা হচ্ছে মোট কয়টা ক্যাটাগরি আছে, এখানে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে কোথায়, ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল, 3টা। আমরা বাইনোমিয়াল পড়েছিলাম ক্লাসে, ওখানে ছিল ওইখানে একটা এক্সপেরিমেন্টের আউটকাম 2টা হবে, হয় সাকসেস নাই ফেলিয়ার। অর্থাৎ 2টা আউটকাম যদি হয় সর্বোচ্চ, তাহলে তার ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিন্তু যদি ক্যাটাগরি 2 এর বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন এখন ইউজ করতে হবে। তো মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মটা এরকম, সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল, y ফ্যাক্টোরিয়াল, z ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এখানে n মানে কি, n মানে মোট আমাদের স্টুডেন্ট আছে 4 জন, এই যে 4 জন স্টুডেন্ট, তো 4 জনের জন্য 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমাকে বলে দিয়েছে যে এক্স হচ্ছে কয়জন ইন্ডাস্ট্রিয়ালে পড়ে, ওয়াই হচ্ছে সিভিলে পড়ে, তাহলে এখানে এক্স ফ্যাক্টর ওয়াই ফ্যাক্টর দিয়েছি। আর বাকি আরেকটা কতজন পড়ে, তাহলে নিশ্চয়ই বাকি 4 - x - y জন পড়ে। যেহেতু অন্য 2টা কোর্সে এক্স এবং ওয়াই সংখ্যক লোক পড়েছে, বাকি আরেকটাতে পড়বে 4 - x - y। এটা মুখস্থ ফর্মুলা, এখানে বোঝার কিছু নাই। এখানে মনে রাখবেন সূত্র ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল, y ফ্যাক্টোরিয়াল, z ফ্যাক্টোরিয়াল, মানে যতগুলো ক্যাটাগরি হবে সবগুলোর ফ্যাক্টর। এক্স মানে হচ্ছে প্রথম ক্যাটাগরিতে কতজন আছে সেটা এক্স ফ্যাক্টর লিখলাম, ওয়াই কি, ওয়াই হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে কতজন আছে, এই দুটো তথ্য দিয়েছে। বাকি ক্যাটাগরিতে কতজন আছে বলেনি, তো কি হবে, তাহলে 4 থেকে এগুলো বিয়োগ করলে যাবে, সেগুলো থাকবে। ওকে, এবার এই এক্স এইবার করতে হবে কি, এক্স এর সম্ভাবনা টু দি পাওয়ার এক্স, ওয়াই এর সম্ভাবনা টু দি পাওয়ার ওয়াই, জেড এর সম্ভাবনা টু দি পাওয়ার জেড। কোথায় পেলাম এগুলো, এই যে বলে দিয়েছে 60% ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার লাগবে কি এক্স মানে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়ালের 10% আর সিভিলে 30%, 10 আর 30, তার মানে 0.1 টু দি পাওয়ার এক্স, 0.3 টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই দুটো মিলে হলো 40%। বাকি 60% আছে জেডটাতে, তাহলে 0.6 টু দি পাওয়ার, এই জেড মানে কত, জেড মানে হচ্ছে 4 - x - y। সো এইটাই হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ফর দ্য কোশ্চেন। জয়েন্ট কেন বলা হলো, কারণ একসাথে অনেকগুলো আছে, এই কারণে এটার নাম হচ্ছে জয়েন্ট। ওকে, এরপর দেখি, tobacco company produces blend of tobacco with each blend containing various proportion of Turkish domestic and other tobaccos. 3 ধরনের টোবাকোর কথা বলেছে। The proportion of Turkish and domestic in a স্যার blend are, হ্যাঁ বলেন। হ্যালো স্যার, বইতে কারেন্ট গেছিল একটু আগে, আগের কোশ্চেনের সলভটা দেখতে পাই না। এটা এটা জি স্যার। আচ্ছা, এখানে আমি বলেছি যে আমাদের এই প্রবলেমটাতে 3, আরেকবার বলেন, শুনতে পাইনি আপনার লাস্ট কথা।
করলে ভালো হয় তাই। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি দেখাচ্ছি। এখানে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন লিখে আমি সার্চ দিলাম। বাইনোমিয়ালের মতো, বাইনোমিয়ালে দুইটা আউটকাম থাকে, সাকসেস বা ফেইলার, আর মাল্টিনোমিয়ালে থাকে দুইয়ের বেশি ক্যাটাগরি। যেমন দেখেন এইটা মাল্টিনোমিয়ালের ফর্ম, কি ফর্ম? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x1 ফ্যাক্টোরিয়াল থেকে xk ফ্যাক্টোরিয়াল, p1 টু দি পাওয়ার x1 pk টু দি পাওয়ার xk, এভাবে। তো এখন n ফ্যাক্টোরিয়াল মানে আমাদের প্রবলেমের সাপেক্ষে যদি বলি যে আমাদের টোটাল 4 জন স্টুডেন্ট নিয়েছে, যে আমার কাছে টোটাল 4 জন স্টুডেন্ট আছে, এখন তাদের জন্য কত পার্সেন্ট এই নেবে কত পার্সেন্ট ওই নেবে এটা বের করো। তাহলে n এর মান 4 ফ্যাক্টোরিয়াল বসিয়েছি, ভালো কথা। আর ফর্মুলাতে কি আছে? এখানে x1 ফ্যাক্টোরিয়াল xk ফ্যাক্টোরিয়াল, তাহলে x গুলো কি? x গুলো হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি, কিসের ফ্রিকোয়েন্সি? যে কতজন এই কোর্সটাতে পড়ে, কতজন অমুক কোর্সটাতে পড়ে। যেমন এখানে যেমন বলেছে যে এক্স আর ওয়াই ডিনোট নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। এক্স হচ্ছে একটা নাম্বার, ওয়াই হচ্ছে আরেকটা নাম্বার। সো এক্স এবং ওয়াই দেওয়া আছে এবং তাদের প্রবাবিলিটিও দেওয়া আছে। দেখেন এক্স এর সম্ভাবনা কত? এক্স এক্স মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, দেখেন ইন্ডাস্ট্রিয়ালের পরে 10%, তাহলে এই এক্স এর সম্ভাবনা 0.1। তো অর্থাৎ আমাদের এখন কি করতে হবে? তাহলে এখানে যদি সূত্র দেখি p1 টু দি পাওয়ার x1, তাহলে p1 মানে ইন্ডাস্ট্রিয়ালে কত পার্সেন্ট পড়ে, টু দি পাওয়ার x1। ঠিক একইভাবে আর একটাতে কত পার্সেন্ট পড়ে, টু দি পাওয়ার x2, এভাবে x3 পর্যন্ত যেতে হবে। যেটা এখানে করেছে এই যে 0.1 টু দি পাওয়ার x, 0.3 টু দি পাওয়ার y, আর এই দুটো যোগ করলে যেহেতু 0.4 হচ্ছে, 3 আর 1 4, তাহলে বাকি ক্যাটাগরির প্রবাবিলিটি কত? 0.6, 0.6 টু দি পাওয়ার 4 মাইনাস x মাইনাস y। এখন কি একটু বুঝতে পারছেন? জি স্যার। খালি বুঝতে হবে আপনাকে এটাই যে এখানে 3টা ক্যাটাগরি আছে। তার মানে আমরা যখন কোনো ডিস্ট্রিবিউশন, কোন ডিস্ট্রিবিউশন হবে বোঝার চেষ্টা করি, প্রথমে আগে দেখি এটা কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট। তো কন্টিনিউয়াস হলে সেটা বলেই দেওয়া থাকবে কোশ্চেনে যেটা কন্টিনিউয়াস। এখন যদি ডিসক্রিট হয় তাহলে এখন আমরা জানি পয়সো অথবা বাইনোমিয়াল। তো পয়সোর কনসেপ্ট ছিল কাউন্ট ডেটা, এনি কাউন্ট ডেটা, বাট এখানে এরকম কোনো কাউন্টের কথা বলেনি, 3টা ক্যাটাগরির কথা বলেছি। তার মানে হয় সাকসেস নাই ফেলার, এরকম যদি 2টা ক্যাটাগরি যেসব এক্সাম্পল আমরা পড়েছিলাম সেগুলো ছিল বাইনোমিয়াল। আর এখানে যেমন 3টা ক্যাটাগরির কথা বলেছে, স্টুডেন্ট টোটাল 3 ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা কোন একজন স্টুডেন্ট নিলে সে আইদার গ্রুপ এক্স এ, আইদার গ্রুপ ওয়াই তে, আইদার গ্রুপ জেড এ, 3টা গ্রুপের মধ্যে কোন একটাতে সে পড়বে। তাহলে এরকম 3টা ভাবে গ্রুপিং থাকলে তার মানে সেটা মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নেক্সট প্রবলেম। এখানে একটা জয়েন্ট পিডিএফ দিয়েছে এক্স এবং ওয়াই একসাথে দিয়ে, এক্স এর রেঞ্জ, ওয়াই এর রেঞ্জ এগুলো করে দিয়েছে। Find the probability that in a given box a Turkish tobacco accounts for over half the blend. আচ্ছা, এক্স কোনটা আর ওয়াই কোনটা? দেখেন এক্স মানে হচ্ছে টার্কিশ আর ওয়াই মানে ডোমেস্টিক। তো বলেছে টার্কিশটা ওভার হাফ হবে তার সম্ভাবনা কত? তার মানে এক্স এর মান 0.5 এর বেশি হবে তার সম্ভাবনা কত? এক্স এর মান 0.5 এর বেশি, তার মানে কত? তাহলে এক্স এর মান 0.5 থেকে বেশি। ওয়েল, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত? দেখেন এক্স এর মান 0 থেকে বড়, আর এক্স এবং ওয়াই দুইটারই মান 1 বা তার থেকে ছোট। তাহলে এক্স এর সর্বোচ্চ মান আমি জানি 1, এই কারণে এটা লিখেছে এরকম যে এক্স এর মান 0.5 থেকে বড় হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে 0.5 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন। আর এদিকে কি ওয়াই এর, যেহেতু এটা জয়েন হলে ওয়াই এর কথাও আমাকে চিন্তা করতে হবে। এক্স প্লাস ওয়াই মিলে হয়েছে 1 বা তার ছোট, তাহলে শুধু ওয়াই কি হবে? ওয়াই হচ্ছে 1 মাইনাস এক্স এর চাইতে ছোট। এজন্য ওয়াই এর, আবার ওয়াই এর লোয়ার মান কত? ওয়াই এর লোয়ার মান হচ্ছে 0।
এই জন্য ওয়াই রেঞ্জ করছে 0 থেকে 1 মাইনাস এক্স। আমি আরেকবার বলছি, এক্স এর মান 0.5 থেকে বড় হওয়ার সম্ভাবনা, তাহলে এক্স এর মান দিলাম 0.5 থেকে বড় কত পর্যন্ত যাবে। দেখেন এক্স এবং ওয়াই এর মান দুটোরই মান সর্বোচ্চ 1, সর্বোচ্চ 1 পর্যন্ত লিখলাম। আচ্ছা ওয়াই এর মান কেমন? ওয়াই এর মানটা হচ্ছে 1 মাইনাস এক্স থেকে ছোট, এটুকু থেকে লিখতে পারি 1 মাইনাস এক্স থেকে ছোট। 1 মাইনাস এক্স থেকে ছোট কত পর্যন্ত যাব? দেখেন ওয়াই এর সর্বনিম্ন মান হচ্ছে 0, এখানে 0 বসিয়ে দিলাম। তো এটাকে ইন্টিগ্রেশন করলে অ্যান্সার শেষ। Find the marginal density function for the domestic. Y এর মার্জিনাল চেয়েছে। Y এর মার্জিনাল মানে কি? একটু আমরা বলেছিলাম যে জয়েন্টটাকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পেয়ে যাব y এর মার্জিনাল। তো x এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশনটা করব তখন x এর কোন রেঞ্জ ইন্টিগ্রেশন করব? এই কন্ডিশন x সমান 1 মাইনাস y। কেন 1 মাইনাস y? কারণ হচ্ছে আমাদেরকে আসলে আলটিমেটলি y এর একটা টার্ম রাখতে হবে। মার্জিনাল ডেন্সিটি অফ y মানে y এর টার্মটা আমাকে এর মধ্যে থাকতেই হবে। সেই কারণে রেঞ্জের মধ্যে 0 থেকে 1 মাইনাস y নিয়ে আসছে। আমি ইন্টিগ্রেশন করতেছি x এর সাপেক্ষে, কিন্তু x এর মান কত? 0 থেকে 1 মাইনাস y। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে আমি কি এটা x এর ফুল রেঞ্জ ইন্টিগ্রেশন করতে পারতাম না? যেমন x এর ফুল রেঞ্জ কত? 0 থেকে 1। আমি কিন্তু এখানে 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশনটা যদি করতাম x এর সাপেক্ষে তাহলে হতো, যদি এই কন্ডিশনটা না দেওয়া থাকতো। যদি খালি এরকম বলতো x এর মান 0 থেকে 1 এর মধ্যে, y এর মানও 0 থেকে 1 এর মধ্যে, তাহলে আমরা এইখানে 0 থেকে 1, x এর মান যেহেতু 0 থেকে 1, তো এখানে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে পারতাম। কিন্তু যেহেতু আমাকে x টা একটা কন্ডিশন দিয়েছে যে x এবং y মিলে 1 বা তার ছোট হতে হবে, তাহলে ওইটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। x এর মান হবে 1 মাইনাস y থেকে ছোট, সেভাবে লিখতে হবে। আচ্ছা তারপরে বলেছে find the probability that the proportion of Turkish tobacco is less than 1/8. Turkish মানে তার মানে x, x এর মান 1/8 থেকে ছোট। If it is known that মানে given that the blend contains 3/4 domestic tobacco, তার মানে এটা কন্ডিশন দিয়ে দিয়েছে। যদি আমরা এটাকে জানি the blend contains এত ডোমেস্টিক টোব্যাকো, তার মানে ডোমেস্টিক টোব্যাকো এতটুকু যদি হয় তাহলে টার্কিশটা এতটুকু হবে তার সম্ভাবনা। তার মানে এই যে ওয়াইটা ডোমেস্টিকটা মানে ওয়াই, এই ওয়াই এর মান যদি 1/4 হয় তাহলে এটা 1/4 চাইতে ছোট হবে তার সম্ভাবনা কত? এই যে আচ্ছা এখানে একটু মনে হচ্ছে ভুল আছে, এখানে আবার 1/4 থেকে ছোট, এটা আবার 1/4 দিয়েছে, দুইটাই 1/4 দিয়ে ফেলেছে। 1/4 হবে না, এটা কি হবে? এই যে এটা একটা হবে 1/8, তো x লেস দ্যান 1/8 given that ওইটা ইকুয়াল টু 3/4, এইখানে হবে y ইকুয়াল টু 3/4 আর x লেস দ্যান 1/8 এরকম হবে। তো এটা বের করেছে কিভাবে? যে আমরা প্রথমে এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা বের করে নিই, যে প্রবাবিলিটি অফ x given y ইকুয়াল টু 1.48, সরি এখানে 1/4 দিয়েছে যদিও, এটা মূলত হবে 3/4। প্রবাবিলিটি অফ x given y ইকুয়াল টু 3/4, তাহলে এটা আমরা জানি এই কন্ডিশনাল মানে হচ্ছে বেস থিওরেম থেকে জানি x এবং y এর জয়েন্ট ডিভাইডেড বাই কন্ডিশনে যে থাকে তার মার্জিনাল। তো এখন এই সব সম্ভাবনাগুলো x এর মান f of x 1/4, এটা কি করে বের করব? আমাদেরকে দেওয়া আছে না f of xy, f of xy y এর জায়গায় যদি 1/4 বসাই, y এর জায়গায় যদি 1/4 বসাই তাহলে যা হবে এটাই 24x 1/4। আর f of y equal to 1/4, f of y এটা কি করে বের করব? f of y কে বের করার জন্য কি করা যেতে পারে, এটাকে আমাকে কেউ বলতে পারবেন? নিচে f of y এর মান কি করে পাইছে এটা? আমার কাছে দেওয়া আছে f of x y, এখন আমার দরকার f of y, তাহলে কি করে? ভেরি গুড,
এখানে বলছেন মার্জিনাল ভ্যালু বসিয়ে, রাইট। আসলে এটা এফ ওয়াই এর মার্জিনালটা বের করে নিন। ওয়াই এর মার্জিনাল কি করে বের করব? একটু আগে বলেছি যে ওয়াই এর ডিস্ট্রিবিউশন বের করতে হলে এক্স এর সাপেক্ষে ডিস্ট্রিবিউশন করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটাকে, এখানে যে ওয়াই এর মার্জিনালটা বের করে নিছে, যে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি তাহলে আমি মার্জিনালটা পেয়ে যাব। এখন রেঞ্জ এটা আমি এক্স এর ফুল রেঞ্জে করতে পারতাম, বাট যেহেতু এক্সট্রা একটা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করানোর জন্য তখন লিখেছে যে এক্স এর মান 1/y থেকে ছোট, 0 থেকে 1/y। আচ্ছা, এখন এটা করে আমি একটা ফর্মুলা পেয়েছি, 2x পেলাম, f of x given y equal to। এখন আমাকে প্রশ্ন বলেছে যে ধরেন x এর মান 1/4 থেকে ছোট হবে, তার সম্ভাবনা কত? যদি y এর মান এত, তো y এর মান এত ধরে ধরে এইসব মান বের করে ফেলেছি 2x। এখন x এর মান 1/4 থেকে ছোট হবে, তার সম্ভাবনা কত? 1/4 থেকে লোয়ার লিমিট 0 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, ক্লাস খুব বেশিক্ষণ লাগবে না, এখন প্রায় শেষ। এক্সপ্লেন পয়সা প্রসেস উইথ এক্সাম্পল শো দ্যাট দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ পয়সা ডিস্ট্রিবিউশন আর সেম। আচ্ছা, এটা একটু চ্যাট জিপিটি দিয়ে বা একটু বইয়ে সার্চ দিয়ে আপনারা বই থেকে দেখে নেবেন, এটা এখানে সলিউশনটা এখানে নাই। যে পয়সা কাকে বলে এটা আমরা ক্লাসে আলোচনা করেছি, যে যখন কোনো কাউন্ট ডেটা থাকবে তখন সেটা হচ্ছে পয়সা। পয়সার মিন এবং ভেরিয়েন্স দেখাও, এই থিওরেমটা কেন দিচ্ছে জানি না, তো এগুলো বইয়ে প্রমাণ পাবেন। বই না থাকলে চ্যাট জিপিটিতে দিলে ও আপনাকে লিখে দেবে। Suppose that on average, one person in 1000 makes a numerical error in preparing his or her income tax return. বলেছে 1000 জনের মধ্যে একজন ভুল করে ট্যাক্স রিটার্ন জমা দিতে। So if 10,000 returns are selected at random and examined, find the probability that 6, 7 or 8 of them contain an error. যদি আমরা জানি যে 10,000 জন জমা দিয়েছে, তাহলে 6 জন ভুল করছে তার সম্ভাবনা কত, যোগ 7 জন ভুল করছে তার সম্ভাবনা কত, যোগ 8 জন ভুল করেছে তার সম্ভাবনা কত। এটা কাউন্ট ডেটা যে আপনাদের মধ্যে কতজন সে ভুল করে, নাম্বার। সো এটা পয়সা। সো এখন পয়সা দিয়ে এই অঙ্কটা করেছে, 6, 7, 8 সম্ভাবনা, 6 সম্ভাবনা যোগ 7 সম্ভাবনা যোগ 8 সম্ভাবনা, যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা নরমাল ডিস্ট্রিবিউশন ম্যাথ দেওয়া আছে, এগুলো আমরা ডিটেইলস অনেক কিছু করেছি, এগুলো আমরা করব না। এরপরে কি আছে দেখি, the distribution of heights of a certain breed of terrier has a mean of 72 centimeter and standard deviation at all, whereas the distribution of certain heights of certain breed of poodle has a mean of 8 centimeter with a standard deviation of 5 centimeter. Okay, দুই গ্রুপের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, তার মানে বুঝে ফেলছি এটা 2 মিন টেস্ট হবে। ওকে, assuming that the sample means cannot be measured to any degree of accuracy, find the probability that the sample mean for a random sample of height atho exceeds the sample mean for a random variable of height atho by at most atho centimeters. কি বললো এখানে, find the probability that the sample mean for a random sample of height atho exceeds sample mean for a random sample of height of 100 ফুট by at most atho centimeter. আচ্ছা, সলিউশনে কি করলো, এই দুই গ্রুপের যে ইনফরমেশন দেওয়া আছে এটা লিখে রাখছে, যে এটার মিন এত এত, যেমন 64, আর দেখেন দুইটা গ্রুপ দিয়েছে, গ্রুপ দুটো কি কি, সার্টেন ব্রিড। আচ্ছা, ব্রিড মানে কি? ব্রিড মানে হচ্ছে ওই কি বলে, কোন এনিমাল বাচ্চা, ধরেন গরুর বাছুর বা কোন ছাগলের বাচ্চা হলো, এরকম এই বাচ্চা, তো কোন একটা নির্দিষ্ট ব্রিড টেডিয়ার, তার এই টেডিয়ার মানে বাংলা আমি জানি না, কোন একটা নির্দিষ্ট পশু হবে, তার তাদের হাইট বা 72 সেন্টিমিটার দেওয়া আছে।
আর ডিস্ট্রিবিউশন অফ সার্টেন ব্রিড অফ পোডল, দেখেন দুইটা গ্রুপ দেওয়া আছে, একটা হচ্ছে ব্রিড, একটা পোডল। ক্লাসে যেমন আপনাদেরকে আলোচনা করেছিলাম, এক গ্রুপের রেজাল্টের মিন এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত, আর একটা সেকশনে মিন এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত। এখন কম্পেয়ার করতে বলছে। So two mean test. Assuming that the sample means can be measured to any degree of accuracy, find the probability that the sample mean for a random sample of height of 64 এত exceeds the sample mean for a random sample of height এত podos by at most এত সেন্টিমিটার। এর মানে কি? এর মানে বলেছে আমি 64টা এটা নিছি এই পোডো টেরিয়ার, আর 100 জন নিছি পোডল। এই কারণে দেখেন স্যাম্পল সাইজ লিখে রাখছে, n1 হচ্ছে 64 আর পোডলের জন্য n2 100। এখন এই দুই গ্রুপের মিনের ডিফারেন্স কত বলে দিয়েছে? মিনের ডিফারেন্স হচ্ছে 44। দেখেন এখানে এই 72 একটা গ্রুপের, আর একটা গ্রুপের হচ্ছে 28, দুটো গ্রুপের হচ্ছে 44 মিনের ডিফারেন্স। আচ্ছা, এই ডিফারেন্সের যদি আমি আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে সেটা কত হবে? সিগমা স্কয়ার বাই এন প্লাস সিগমা স্কয়ার বাই এন তার রুট করা। তাহলে সিগমা স্কয়ার বাই এন, সিগমার মান এই যে দেওয়া আছে, একটাতে 10, একটাতে 5, এই জন্য 10 স্কয়ার বাই এন, 5 স্কয়ার বাই এন। এখন আমাকে বের করতে বলেছে কোশ্চেন যে তাদের ডিফারেন্স সর্বোচ্চ 44.2 হবে, তার সম্ভাবনা। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, কিসের প্রবাবিলিটি? তাদের ডিফারেন্স সর্বোচ্চ 44.2 হবে। তার মানে ওই দুই গ্রুপের মিনের ডিফারেন্স 44.2 বা তার কম হবে তার সম্ভাবনা। তাহলে সবকিছুকে আমরা জেডে কনভার্ট করি, এটাকে যদি আমি জেডে লিখি তাহলে 44.2 কে আমি কত লিখবো? যে 44.2 এর মিন হচ্ছে 44, এই 44 এখানে বসালাম, আর তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই 1.3 সামথিং, এটাকে নিয়ে এখানে বসে দিলাম। সো কাজ শেষ। তো জেড এর মান এত থেকে ছোট হওয়ার সম্ভাবনা চাইছি, তো জেড এর মান এইটুকুর মান ক্যালকুলেট করলে পাবো 0.148। তাহলে জেড এর মান 0.148 থেকে ছোট হওয়ার সম্ভাবনা, টেবিল থেকে যদি দেখি 0.559 পাবো, এটাই অ্যান্সার। এরপরে বলেছে following data represent the running times of films produced by two motion picture companies. আচ্ছা, দুটো রানিং টাইম দেওয়া আছে। কমপ্লিট 95% কনফিডেন্স ইন্টারভাল for the difference between average running times of films. Assume that the running time difference normally distributed, এটা ওকে। 90% কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলেছে। এর আগে আমরা টেস্ট অফ হাইপোথিসিস যা করেছি অনেকটা ওই একই ধরনের কনফিডেন্স ইন্টারভালের কনসেপ্ট আমরা এক্সপ্লেন করছি। কনফিডেন্স ইন্টারভাল কার জন্য? ফর দ্য ডিফারেন্সের জন্য কনফিডেন্স ইন্টারভাল। ভালো কথা। তো এইখানে যদি দেখি দুই গ্রুপের মধ্যে আমরা ডিফারেন্স কত পেয়েছি? ডিফারেন্স পেয়েছি হলো আচ্ছা, এই অঙ্কটার জন্যই বুঝাই যেটা দেওয়া আছে। এই অঙ্কে এই যে প্রথম কোম্পানি 1 এদের রানিং টাইমের একটা গড় বের করবো, তারপর কোম্পানি 2 এদের একটা গড় বের করবো। সো দুই গ্রুপের জন্য দুইটা গড় বের করেছে। ভালো কথা। এখন আমি নেব কি, যে এখন বলেছে কনফিডেন্স ইন্টারভাল বের করো কাদের জন্য? ওই ডিফারেন্সের জন্য। তো এখন এর কনসেপ্টটা কি আমরা একটু আলোচনা করি। মনে করেন আমরা টেস্ট অফ হাইপোথিসিসে এই সূত্রটা দিয়ে অঙ্ক করতাম, জেড সমান এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট ওভার এন। এই ছিল আমাদের ফর্মুলা। ওকে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যদি আমি 95% বা 5% যদি আলফার মান ধরি, তাহলে এটাকে আমি কম্পেয়ার করি কার সাথে? 1.96 এর সাথে কম্পেয়ার করি, জেড ভ্যালুর সাথে কম্পেয়ার করি। আচ্ছা, এখান থেকে যদি আমি এক্স বারের এভাবে লিখি, এক্স বার ইকুয়াল টু মিউ প্লাস জেড
সিগমা বাই রুট ওভার এন, এভাবে লিখতে পারি। মিউ মানে এটা। তো কনফিডেন্স ইন্টারভাল বলেছে এরকম যে আমি কোন একটা জায়গা থেকে যদি স্যাম্পল কালেক্ট করি, তো সে স্যাম্পলের মিন পেয়েছি সে 20, তাহলে ওই পপুলেশনে ওই স্যাম্পলের কি বলে ওই পপুলেশনে ওই ভ্যারিয়েবলের গড় কত থেকে কতর মধ্যে থাকবে, একটা ইন্টারভাল দেওয়া আমাকে। এক্স বার তো একটা ভ্যালু, এক্স বার তো আমি বললাম যে সে আমি যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি তাদের সে মার্কস, অ্যাভারেজ মার্কস পেয়েছি 20। তখন আমাকে বলা হলো যে এই 20টা তো একটা পয়েন্ট এস্টিমেট, একটা সিঙ্গেল ভ্যালু, তুমি আমাকে একটা ইন্টারভালে বলে দাও তো যে কত থেকে কতর মধ্যে থাকবে তাদের গড় মার্কস। ইন্টারভাল যদি আমি বলি তাহলে ইন্টারভালটা হবে এরকম, এই এক্স বার, ওই এক্স বারকে রাখলাম, রেখে মাইনাস ওকে। এটা মূলত বলতে পারেন মিউ কোথায় গেল, এই যে এক্স বার আর এই পাশ থেকে এটা যদি আমি বিয়োগ করে নিয়ে আসি, তাহলে এইখানে আসলে মিউ লাই করে। আমি কি লিখেছি আমি পড়ছি, আমি লিখেছি যে কোন একটা পপুলেশনের মিন, এই যে মিউ, মিউর মান কত হবে এক্স বার, আর এটা যদি ওই পাশে বিয়োগ করে নিয়ে যায় তাহলে এক্স বার মানে জেড সিগমা বাই রুট ওভার এন, এটা হচ্ছে তার লোয়ার লিমিট। আর আপার লিমিট কত, আপার লিমিটটা এগুলো আমি ডিটেইলস দেখাচ্ছি না, এই আপার লিমিট হয় জাস্ট এই মাইনাসটা প্লাস করে দেবো, এক্স বার প্লাস জেড সিগমা বাই রুট ওভার এন, এটাকে বলে কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল, কোনো কিছুর কনফিডেন্স ইন্টারভাল, কোনো পপুলেশনের মিনের কনফিডেন্স ইন্টারভাল, সেটা কি হবে না, স্যাম্পল থেকে যে মিনটা আমি পেয়েছি তার সাথে একবার জেড ইন্টু সিগমা বাই রুট ওভার এন বিয়োগ করব, আবার ওই স্যাম্পল মিনের সাথে আবার জেড সিগমা বাই রুট ওভার এন যোগ করে দেব। অর্থাৎ কোন পপুলেশনের গড়ের মান কত থেকে কতর মধ্যে থাকবে, স্যাম্পল মিন মাইনাস এইটুকু থেকে স্যাম্পল মিন প্লাস ওইটুকু এর মধ্যে থাকবে, এই হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। আমি যখন বলবো, আমি যদি এখানে জেড এর মান 1.96 বসাই, জেড ইকুয়াল টু যদি 1.96 বসাই, তাহলে জেড সমান 1.96 কখন পাই, আলফা সমান 5% হলে পাই। এগুলো আমরা ক্লাসে ডিটেলস পড়েছি কখন 5% হলে মানে কি। তো আলফার মান 5% হওয়া মানে কনফিডেন্স ইন্টারভালের ক্ষেত্রে উল্টে বলে আমরা 95% শিওর, আলফা তো ভুল, অর্থাৎ আমরা 95% শিওর যে পপুলেশনের মিনটা এত থেকে এই যে এত থেকে এতর মধ্যে লাই করবে। আমি আবার বলছি, এই 90 কনফিডেন্স ইন্টারভালের ব্যাখ্যা মানে হলো যে আমি যদি জেড এর মান 1.96 বসাই, তাহলে আমরা 95% শিওর যে পপুলেশনের মিনটা এই এক্স মাইনাস এত থেকে এক্স প্লাস এতর মধ্যে বিলং করবে। এখন আসি আমাদের এই প্রবলেম থেকে, দেখি এই প্রবলেমে বলেছে 90% কনফিডেন্স ইন্টারভাল বের করো, তাহলে বুঝতে পারছেন 90% যেহেতু বলেছে, তাহলে এই জেড এর মান 5, আলফার মান 10% এর জন্য এই জেড এর ভ্যালুটা কত খুঁজে বের করব। আমি যখন 5% এর জন্য 1.96, ওরকম আলফার মান 10% এর জন্য জেড এর মান কত সেটা খুঁজে বের করে এখানে বসে দিই। আর কি চেঞ্জ, আর চেঞ্জ হচ্ছে, সমস্যা হচ্ছে এখানে না দুইটা গ্রুপের কথা বলা হচ্ছে। এখানে আমি যখন বুঝিয়েছি সহজে বোঝানোর জন্য একটা এক্স বার নিয়ে কাজ করেছি, কিন্তু এখন আমাদেরকে বলেছে দুইটা এক্স বার। মনে করে দেখেন, দুইটা এক্স বার নিয়ে যখন আমরা অঙ্ক করেছিলাম, ধরেন আমার হাইপোথিসিস ছিল যে μ1 ইকুয়াল টু μ2 নাকি তারা আনইকুয়াল, এই আমার হাইপোথিসিস যে μ1 ইকুয়াল টু μ2 নাকি তারা আনইকুয়াল। তো যখন আমি দুইটা গ্রুপ নিয়ে কাজ করব, তখন আমাদের ফর্মুলা ছিল এক্স বার 1 মাইনাস এক্স বার 2 মাইনাস তাদের মিন,
তাদের মিন ডিভাইডেড বাই, তারপরে ডিভাইডেড বাই কি হয়েছিল, এই যে ভেরিয়েন্স অফ এক্স বার 1 প্লাস ভেরিয়েন্স অফ এক্স বার 2, এই ছিল আমাদের ফর্মুলা। তাহলে একইভাবে যদি আমি রিপ্লেস করি, এইখানে যে এক্স বার আছে, এক্স বারকে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 দ্বারা রিপ্লেস করব। এখন আমার এক্স বার মানে এটা এক্স বার 1 মাইনাস এক্স বার, জেড জেড এর জায়গায় থাকবে। আর এই যে সিগমা বাই রুট ওভার এর পরিবর্তে কি হয়ে গেল, এই উপরের অংশ, এইটা আমাদের এখন সিগমা বাই রুট ওভার। অঙ্কটা দেখি তাহলে এখন ক্লিয়ার হবে সলিউশন। এখানে তো কোনো সূত্রই লিখেনি। আচ্ছা, এটা একটু চ্যাটজিপিটি কে সার্চ দিলে ও আপনাকে ক্যাটাগরিক্যালি ভেঙে ভেঙে করে 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 দেখাবে কিভাবে করতে হবে। এই যে এই উপরে কিন্তু করে দেওয়াই আছে, অর্থাৎ আমি যে এখানে বসিয়েছি দেখেন, আমি এটা নতুন করে করি, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি বলেছি এরকম, আমাদের কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ডিফারেন্স, দুই গ্রুপের ডিফারেন্স এর কনফিডেন্স ইন্টারভাল, তার সূত্র এই, এটা আপনারা লিখেও রাখতে পারেন, এক্স বার 1 মাইনাস এক্স বার 2 মাইনাস প্লাস জেড, তারপর দিকে কি নোটেশন লিখেছে, এই যে সিগমা ডিফারেন্স, এই সিগমা অফ ওই ডিফারেন্স। তার মানে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 এই মানটা কত, এখন তো এই মানটা হচ্ছে 44, দুই গ্রুপের মধ্যে ডিফারেন্স 44। তাহলে এখানে আমি বসাবো দুই গ্রুপের মধ্যে ডিফারেন্স 44 মাইনাস, একবার বিয়োগ করবে একবার যোগ করবে, কতটুকু, জেড এর মান। জেড এর মান 10% জন্য কত, জেড এর মান 10% জন্য কত সেটা আমি দেখাচ্ছি। 10% এটা এরকম সব 2 টেইল এর জন্য হিসাব করে, 10% তো তাহলে ভাগ করে ফেলাম দুই দিকে, এখানে 5% 5%, 5% মানে 0.95, 0.95 এর জন্য আমাকে এখন খুঁজতে হবে। 0.95 কোথায় আছে দেখি, এইখানে, এই 0.95, তাহলে এর জন্য জেড এর মান হচ্ছে এই যে 1.65। ওকে, সো দিস ইজ 1.645 লিখতে পারি বা 65 লিখতে, ইনটু তাদের স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর কত, এই যে এদের গ্রুপের ডিফারেন্স, এই যে সিগমা স্কয়ার বাই এনন যোগ সিগমা স্কয়ার বাই এনন ইনটু এই রুট করে দিলে 1.347 আসছে। তাহলে যদি এখানে গুণ করি 1.347, এইটাই আমাদের অ্যান্সার। এটাকে সলভ করে দেখবেন, আশা করি এইটা চলে আসবে, এই যে এত থেকে এটা আসবে। আমি দিয়ে রাখছি, এটা আপনারা একটা ছবি তুলে নিতে পারেন, দেখবেন এটা ক্যালকুলেট করলে এটা চলে আসছে, এটা আসছে। আচ্ছা, এরপর এইগুলো আমি ডিটেইলস আলোচনা করব না, এগুলো সব ক্লাসে অনেকবার বলা হয়েছে যে একটা কোম্পানির 14 সালের ডেটা 15 সালের ডেটা দিয়ে গড়কে কম্পেয়ার করতে বলেছে, যে গড় একই রকম আছে না চেঞ্জ হয়েছে। যেহেতু একই জায়গা থেকে দুটো ইনফরমেশন আসতেছে, সো এটা পেয়ারটি টেস্ট, সো আপনার এখানে পেয়ারটি টেস্ট করে ফেললেই হয়ে যাবে। আর এটা দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এদিকে একটা ক্যাটাগরিক্যাল, এটা একটা ক্যাটাগরিক্যাল, সো কাই স্কোয়ার টেস্ট, সেগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আলোচনা করব না। সো এইগুলোই আপনারা দেখেন ভালো করে, যেহেতু সলিউশন একটা আছে এখানে, তো আপনারা এটা দেখলে আশা করি বুঝবেন। এগুলো দেখেও আমি আবার খোঁজ নেব, যদি মনে করেন যে না কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, যে না আরেকটা ক্লাস নিলে ভালো হয়, এই একটা ক্লাসে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটা ক্লাস নেব, বা যদি আমাকে স্পেসিফিক করে দেন স্যার এই প্রবলেমটা বুঝতে পারছি না, এই প্রবলেমটা একটু বুঝিয়ে দেন, আমি আবারও ক্লাস নেব, এবং সেটা একাধিক ক্লাস নিতে হলেও সেটাও নেব, কোনো অসুবিধা নাই, আপনারা আমাকে জানালেই হবে কোনো প্রবলেম। বা কেউ যদি পার্সোনালি আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে যে স্যার এই প্রবলেমটা বুঝতে পারছি না, ছবি দেন, তাহলে আমি ওটাকে সলিউশন করে বুঝিয়ে দেব। সো ইউ ক্যান ফিল ফ্রি এনি টাইম, যে কোনো প্রশ্নের জন্য আমি রেডি আছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। আপনারা এগুলো ভালো করে পড়েন, আশা করি এটা যদি বুঝে বুঝে সলভ করে যান, আর আমি লেকচারে যা যা পড়িয়েছি এগুলো একটু দেখেন, অসুবিধা হওয়ার কথা না। তো কারো কোনো যদি কিছু বলার না থাকে তাহলে আমার ক্লাসটা এখানে শেষ করে দিই।
ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। স্যার এই পিডিএফ গুলো কি আমরা পাবো? হ্যাঁ, এই পিডিএফ গুলো কি নাম, হাবিব একটু কাইন্ডলি সবাইকে একটু দিয়ে দিয়েন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আরেকজন কি এসএমএস দিয়েছেন? স্যার কেউ কিছু বলবেন? আচ্ছা, এক্সপোনেনশিয়াল, গামা, উইবল এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলোর অঙ্ক ডিফারেন্ট, অন্য জিনিস। এক্সপোনেনশিয়াল, গামা এগুলো আমরা ইউজ করি অন্য অ্যানালাইসিসে, এগুলোর সাথে আপনাদের ওর রিলেভেন্স নাই, ওটা একদমই দরকার নেই। এক্সপোনেনশিয়াল, গামা, তারপর উইবল একদম বাদ দিয়ে দেন, ওগুলো আসবে না, মোটামুটি শিওর পরীক্ষা আসবে না। আর যদি এগুলো নিয়ে পড়াশোনা করতে চান তখন আমার সাথে আলাদা যোগাযোগ করেন, আমি দেখাবো এগুলো কোথায় কোন কাজে লাগে। এগুলো অন্য জিনিস আসলে। হ্যাঁ, এগুলো আমরা পড়াই, এগুলো যে সিলেবাস রেডি করেছে উনি হয়তো বা অত কিছু মাথায় রেখে ওগুলো রেডি করেনি, এখানে ওগুলো দিয়ে রাখছে। যে আমাদের এখানে সার্ভাইভাল অ্যানালাইসিস নামে একটা কোর্স আছে, আমি পড়াই, এই কোর্সে ওই বিষয়গুলো লাগে, এটা আমারই কোর্স। তো ওইখানে আমরা এইসব ব্যবহার করি, উইবল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এই যে এইটা হচ্ছে উইবল ডিস্ট্রিবিউশনের ফর্ম। এই উইবল ডিস্ট্রিবিউশন নিয়ে অন্য কাজ বিভিন্ন কিছু করি আমরা, এগুলো লাগবে না আপনাদের, সেগুলো আপাতত বাদ দিতে পারেন। এই টপিক গুলো আগে ভালো করে পড়েন, শেষ করেন, তারপর দেখা যাক। হ্যাঁ, পয়সর, হ্যাঁ ওই ডিস্ট্রিবিউশন তো এক একটা তো এক এক রকমের ডিস্ট্রিবিউশন, সো ওটা চেহারায় মিল থাকতে পারে, কিন্তু ওগুলো প্রয়োজন নাই, দরকার নাই এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন, তাহলে ক্লাসটা শেষ করছি।